এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা কবিতা পড়ব, স্নোফ্লাক্সের জেন্টলি ডাউন। এটা লিখেছেন গ্যাব্রিয়েল ওকারা। তো স্নোফ্লাক্সের জেন্টলি ডাউন মানে কি জানো? তুষার কণাগুলো আলতো করে ভেসে নিচে নেমে আসছে। আচ্ছা, এখন ভেঙে ভেঙে দেখি স্নোফ্লক্স মানে কি। তুষার কণা, যা শীতপ্রধান দেশের স্যাম্বলিজম হিসেবে আমাদের গ্যাব্রিয়েল ওকারা ইউজ করেছেন। হ্যাঁ, আচ্ছা, সেল জেন্টলি ডাউন, শান্তভাবে আলতো করে ভেসে নিচে নামা। অর্থাৎ কবিতা শিরোনামটি একটি শান্ত, শীতল এবং মনোরম শীতকালীন দৃশ্যের অবতারণা করলেও এর ভেতরে লুকিয়ে আছে আফ্রিকান কবির এক তীব্র একাকিত্ব, নির্বাসন এবং নিজ দেশের উষ্ণতার প্রতি গভীর আকুলতা। সেন্ট্রাল থিম আমরা কবিতা জেনে নিব। এই কবিতার মূল বিষয়বস্তু হলো নির্বাসন, তোমার হচ্ছে এক্সাইল, হ্যাঁ, সাংস্কৃতিক বিচ্ছিন্নতা, কালচারাল ডিসপ্লেসমেন্ট এবং চেনা স্বদেশের জন্য তীব্র আকুলতা, নস্টালজিয়া। একজন আফ্রিকান মানুষ যখন সম্পূর্ণ ভিন্ন ও প্রতিকূল পশ্চিমা সংস্কৃতির মুখোমুখি হয়, তখন তার মনের ভেতরের একাকিত্ব এবং নিজ সংস্কৃতির প্রতি ভালোবাসা কিভাবে জেগে ওঠে তা এখানে প্রকাশ করেছেন আমাদের কে কবি গ্যাব্রিয়েল। শর্টলি একটু সামারি জেনে নিব এই কবিতার। পড়াচোরা বেশি মনোযোগ দাও, এখান থেকে কভার হয়ে যাবে। কবি এক শীতের দিনে ঘরের জানালা দিয়ে বাইরে তুষারপাত দেখছিলেন। তুষার কণাগুলো খুব শান্তভাবে নিচে নেমে এসে চারপাশে কি করেছিল? চারপাশে গাছপালা সাদা চাদরে ঢেকে দিচ্ছে। এই যে সাদা বরফ, এই সাদা বরফ মূলত কি ইউরোপীয় সাদা পরিবেশে কবির মনে তীব্র একাকিত্বের জন্ম দেয়। তারপরে দেখো, এই যান্ত্রিক শীতল পরিবেশে তিনি নিজেকে অত্যন্ত অসহায় এবং বিচ্ছিন্ন বোধ করেন। তুষারপাতের এই দৃশ্য দেখে কবি মগ্ন হয়ে যান এবং তার মনে চলে যায় দূর আফ্রিকার চেনা পরিবেশে। তিনি তার অবচেতন মনে নিজ দেশের চিরচেনা গাছপালা, বিশেষ করে ম্যানগ্রোভ এবং অন্যান্য গাছের পাতা, ডালপালা, মাটির কথা স্মরণ করেন। ইউরোপের এই মৃদুপ্রায় বরফাবৃত শীতের বিপরীতে আফ্রিকার প্রকৃতি কেমন প্রাণবন্ত, উষ্ণ। কবির সেই বৈসাদৃশ্যটি ফুটিয়ে তোলে। যদিও তুষারপাত বাইরের সবকিছুকে ঠান্ডা ও সাদা করে দিয়েছে, কিন্তু কবির ভেতরের আফ্রিকান সত্তা এবং স্বদেশের স্মৃতিকে তা মুছে ফেলতে পারেননি। কবির হৃদয়ে সেই উষ্ণতা এবং স্বপ্ন বরফের নিচেও সতেজ থাকে। এটা আমাদের হচ্ছে স্নোফ্লক্সেল জেন্টলি ডাউনের শর্ট সামারি, মানে মূল ভাব। চলো, কবি কেন কবিতাটি লিখেছেন আমরা এটা একটু জেনে নিব। মূলত এখানে বলা হয়েছে যে নির্বাসনের যন্ত্রণা এবং অচেনা দেশে নিজেকে বেমানান মনে করার অনুভূতি, এই জিনিসটা এখানে প্রকাশ করা হয়েছে। দেন খেয়াল করো, বলা হয়েছে যে, জাস্ট আ মিনিট, এই যে এখানে খেয়াল করো, এটা বলছে যে ইউরোপের শীতল প্রাণহীন আবহাওয়ার সাথে এই যে আফ্রিকার উষ্ণ প্রাণবন্ত প্রকৃতি, এই যে বৈসাদৃশ্য যেটা আছে এটা এখানে তুলে ধরছে। তারপরে হচ্ছে আরেকটা আছে, একটু খেয়াল করে স্ক্রিনে যাচ্ছি আমরা। খেয়াল করো, এই তিনটার মূল ভাবটা বলে দিচ্ছি আমি দ্রুত, যেহেতু আমাদের হাতে সময় কম। যে সাংস্কৃতিক আত্মীকরণের সমালোচনা করেছে এবং দেখিয়েছে কিভাবে পাশ্চাত্য সংস্কৃতি, মানে সাদা বরফ, মানে স্যাম্বলিজম হিসেবে সাদা বরফকে ইউজ করা হয়েছে, আফ্রিকান পরিচয়কে ঢেকে ফেলার চেষ্টা করেছিল। তারপর নিজের শিকড় রক্ষা করার ক্ষেত্রে স্মৃতি এবং স্বপ্নের শক্তিকে এখানে তুলে ধরা হয়েছে। তারপর পশ্চিমে বসবাসকারী একজন আফ্রিকান লেখকের মানসিক যে দৃঢ়তা, এটা প্রদর্শন করছে। বুঝছো? এই জিনিসগুলা উনি দেখাতে চেয়েছে। কবি কি বার্তা দিতে চেয়েছে? নিজের শিকড় কখনো ভোলা যায় না। এক্স্যাক্টলি, নিজের শিকড় কখনো ভুলতে পারবে না। মানুষ পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তার জন্মভূমির স্মৃতি এবং পরিচয় সবসময় তার অবচেতন মনে জেগে থাকে। তারপরে কি, জোরপূর্বক সংস্কৃতি চাপিয়ে দেওয়া যায় না। অর্থাৎ সাদা তুষার যেমন গাছপালাকে ঢেকে দিলেও তার ভিতরের প্রাণকে মারতে পারে না, তেমনি পশ্চিমা সংস্কৃতিও আফ্রিকান চেতনাকে মুছে ফেলতে পারে না। প্রকৃতির সাথে সংস্কৃতির যোগসূত্র, অর্থাৎ আবহাওয়া বা প্রকৃতি মানুষের মনস্তত্ত্বকে গভীরভাবে প্রভাবিত করে। শীত যেমন বিচ্ছিন্নতা আনে, তেমনি উষ্ণতাও আনে আপন হওয়ার অনুভূতি। স্মৃতি হলেও বেঁচে থাকার শক্তি, অর্থাৎ প্রতিকূল এবং বৈরী পরিবেশ মানুষের অতীতের স্মৃতি স্বপ্নই তাকে মানসিকভাবে বাঁচিয়ে রাখে। এক্স্যাক্টলি। সো আমরা কি জানলাম বলতো? আমরা ফার্স্টে হচ্ছে এই যে স্নোফ্লক্সের জেন্টলি ডাউন, এটা লিখেছেন গ্যাব্রিয়েল ওকারা।
আমরা টাইটেলটার একটু ভেঙে ভেঙে দেখলাম, এটা পড়বা, এটা প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। সেন্ট্রাল মানে মেইন আইডিয়াটা জানলাম, শর্টলি সামারিটা ক্লিয়ার হয়েছি, কবি কেন লিখেছে, কোন উদ্দেশ্যে লিখেছে, কি বোঝাইতে চাইছে এটা জেনেছি। তারপর কবি আসলে বার্তাটা কি দিতে চেয়েছে আমাদেরকে, না হলে তো লিখবে না, তাই না? এখন আমরা কি ইনফো জানবো। গ্যাব্রিয়েল ওকারা হি ওয়াজ বর্ন ইন 1921 এবং মারা যায় মানে অল্প সময় আগে 2019 সালে। তো বিখ্যাত নাইজেরিয়ান কবি এবং উপন্যাসিক ছিল গ্যাব্রিয়েল ওকারা, বুঝছো? আর এটা ক্যাটাগরি দেখে নিবা একটু। তারপর হচ্ছে টোনটা হচ্ছে, থিম ক্যাটাগরিটা তুমি চাইলে স্কিপ করতে পারো। মেলানকলিক কি জানো? যেটাতে আনন্দ নেই, শুধু দুঃখ, কষ্ট, নস্টালজিয়া, মানে শোক থাকে, সেটাই। আর ফ্রি ভার্সেস, ঠিক আছে, মানে মুখ তোমার হচ্ছে কোনো নির্দিষ্ট রাইম স্কিম নেই। আচ্ছা, এখন আমরা এক্সচেঞ্জার ওয়াইজ সামারিটা জেনে নিব। তিনটা এক্সচেঞ্জার এখানে আছে, এই তিনটা এক্সচেঞ্জার সামারি মানে 3 ধাপে এবং 2 সাম আপ, এইভাবে যদি এটাকে আয়ত্তে রাখতে পারো, যে ধরো প্রথম এক্সচেঞ্জার কি বলছে মেইন সামারিটা, দ্বিতীয় এক্সচেঞ্জার কি বলছে, তৃতীয় এক্সচেঞ্জার, তাহলে দেখবা না তুমি সুন্দর পাবা। আর দুই একবার যদি ইংরেজিটা রিডিং দাও, হয়ে গেল। তারপর আমরা থিম পড়বো, সিম্বলিজম পড়বো, দেন আমরা কোশ্চেন ফরম্যাট জেনে নিব। হ্যাঁ, আমরা কোশ্চেন ফরম্যাটটা জেনে নিব। আচ্ছা, এখন চলো আমরা সামারিটা জেনে নেই। আমরা নিশ্চয়ই রেডি। আচ্ছা, প্রথম স্ট্রেঞ্জার দেখো, কবিতার শুরুতে কবি বাইরের, আমার ক্লাস কি রেকর্ড হচ্ছে? ক্লাস রেকর্ড হচ্ছে। কবিতার শুরুতে কবি বাইরের শান্তভাবে পড়তে থাকা তুষারপাতের বর্ণনা দেন। তুষার কণাগুলো কোনো তাড়াহুড়ো ছাড়া আলতো করে আকাশ থেকে নিচে নেমে আসছে। তারা গাছের পাতাবিহীন ন্যাড়া ডালপালাকে সাদা বরফে ঢেকে নিচ্ছে। কি বলছে দেখছো? এই দৃশ্যটি দেখতে শান্ত হলেও এর ভিতরে এক ধরনের নির্জীবতা বা মৃত্যুর আভাস রয়েছে। কবি এখানে স্নোফ্লক্স বা হোয়াইট শব্দগুলোর মাধ্যমে এটাকে এক্সাক্ট ভাবে ইউজ করে দিবা তুমি। পশ্চিমা বা ইউরোপীয় আধিপত্যকে নির্দেশ করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নোটে রেখে দিবা। বরফ যেমন প্রকৃতির স্বাভাবিক রং রূপকে ঢেকে দিয়ে সবকিছু একঘেয়ে সাদা বানিয়ে ফেলে, তেমনি উপনিবেশে কি করে বা পশ্চিমা সংস্কৃতি অন্যান্য অঞ্চলের নিজস্ব সংস্কৃতিকে গ্রাস করতে চায়। কবি ঘরের ভিতরে বসে এই দৃশ্য দেখেছেন এবং তার চারপাশে একদম বন্ধ করা নীরবতা ও একাকিত্ব দানা বেঁধে উঠেছে। দ্বিতীয় স্ট্যান্জায় কি আছে? স্বপ্নে স্বদেশে ফেরা ও বৈসাদৃশ্য। দ্বিতীয় স্ট্যান্জায় কবির মন এই শীতল বাস্তবতা থেকে দূরে ডানা মেলে। তিনি এক ধরনের তন্দ্রাচ্ছন্ন বা স্বপ্নীল অবস্থায় চলে যান। বাইরে যখন তীব্র শীত, কবির মন তখন চলে গেছে সদূর আফ্রিকায়। খেয়াল করছো? ও কিন্তু যখন বাইরে শীত ছিল তখন ওর মনটা কোথায় চলে গেছিল? ওর কান্ট্রিতে। তিনি স্বপ্ন দেখতে পান, তিনি কি স্বপ্নে কি দেখতে পান? তার চীনা জন্মভূমির সবুজ গাছপালা, ম্যানগ্রোভ বন এবং প্রখর রোদের উষ্ণতা। এটা একটু মাথায় রাখতে হবে, নোট করে নাও। স্বপ্নে কি দেখতে পান? ইউরোপীয় শীত যেখানে সবকিছু স্তব্ধ এবং মৃতপ্রায় করে দেয়, আফ্রিকার প্রকৃতি সেখানে চিরসবুজ এবং জীবন শক্তিতে ভরপুর। সো কবি এখানে দুই মহাদেশের প্রকৃতির এক চমৎকার বৈসাদৃশ্য কন্ট্রাস্ট তৈরি করেছে। এই এক্সচেঞ্জার কবির অবচেতন মন প্রমাণ করে যে শরীর তোমার হচ্ছে ইউরোপের ঠান্ডায় বন্দী থাকলেও তার আত্মা ও চেতনা এখানে আফ্রিকার মাটির সাথে গভীরভাবে জড়িয়ে আছে। যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে বা হাজব্যান্ড ওয়াইফ আছে, যাকে খুব বেশি ভালোবাসো, শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, বাবা মা আছে যাকে খুব ভালোবাসো, হয়তো বা পড়াশোনার জন্য বাইরে আছো, দেখবা তোমার শরীরটা এখানে পড়ে কিন্তু মনটা সেই বাবা মায়ের কাছে বা প্রিয়জনদের কাছে। তো এরকমই এখানে বোঝাইছে যে ও আসলে ইউরোপে থাকলেও, ওর দেহটা ইউরোপে থাকলেও ওর সেই মনটা, আত্মাটা সেই ওর কান্ট্রিতে আছে। তৃতীয় স্ট্যান্জায় চেতনা জয় এবং স্থায়ী উষ্ণতা। শেষ অংশে কবি দেখান যে বাইরে তুষারপাত যতই শক্তিশালী হোক না কেন, তা কবির মনের ভিতরে আগুন বা উষ্ণতাকে নেভাতে পারছে না। বরফ হয়তো বাইরের গাছপালাকে সাময়িকভাবে সাদা চাদরে বন্দি করতে পেরেছে, কিন্তু কবির মনের গভীরে থাকা জন্মভূমির স্মৃতি, স্বপ্ন, আফ্রিকান ঐতিহাসিক ঐতিহ্যকে তা স্পর্শ করতে পারেনি। পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনের মুখেও কবির নিজস্ব স্বকীয়তা এবং সাংস্কৃতিক পরিচয় অক্ষুণ্ণ থাকে। কবিতাটি শেষ হয় এক ধরনের আশাবাদ এবং আত্মবিশ্বাসের মধ্য দিয়ে। শত প্রতিকূলতা এবং নির্বাসনের কষ্টের মাঝেও নিজের শিকড়ের প্রতি ভালোবাসা কখনো মরে যায় না। এক্স্যাক্টলি, নিজের শিকড়, নিজের শিকড়কে আসলে ভোলা ঠিকও না, এটা তুমি চাইলেও ভুলতে পারবে না। ঠিক আছে? ভুললে তুমি ভালো মানুষ হইতে পারবে না।
টু সাম আপ, এই কবিতায় তুষারপাত কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি সাংস্কৃতিক একাকিত্ব এবং এটা মাথায় রাখো, এবং আগ্রাসনের এক শক্তিশালী রূপ, মেটাফর। গাফরিয়া লকারা অত্যন্ত সুনিপুণভাবে শীতের ঠান্ডা সাদা রূপের সাথে আফ্রিকার উষ্ণতা, উষ্ণ রঙিন প্রকৃতি তুলনা করেছে। কবিতাটি আমাদের শেখান যে ভৌগোলিক দূরত্ব বা প্রতিকূল পরিবেশ কোনো মানুষের মন থেকে তার স্বদেশের স্মৃতি ও নিজের আসল পরিচয়কে কখনো মুছে ফেলতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই সামারিটা দেখে নেব, থিম দেখে নেব। দেখো, থিম কি? এক্সাইল, হ্যাঁ, এক্সাইল অ্যান্ড হচ্ছে নস্টালজিয়া, অর্থাৎ নির্বাসন এবং স্বদেশের প্রতি আকুলতা। অর্থাৎ কবিতার মূল আবেগীয় দিকটি পরবাসে থেকে নিজের জন্মভূমির জন্য তীব্র ব্যাকুলতা, কালচারাল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড আইডেন্টিটি, সাংস্কৃতিক বিচ্ছিন্নতা এবং পরিচয়। সাদা বরফ এখানে পশ্চিমা সংস্কৃতির প্রতি যা সবকিছুকে ঢেকে একাকার করতে চায়। তারপরে দেখো কোল্ডনেস আর হচ্ছে কি, কোল্ডনেস আর হচ্ছে ওয়ার্মথ, মানে উষ্ণতা। এখানে কি দেখানো হয়েছে? ইউরোপের মৃতপ্রায় হাড় কাঁপানো শীতের সাথে আফ্রিকার প্রাণবন্ত ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার এক চমৎকার তুলনার বৈসাদৃশ্য এই কবিতার অন্যতম প্রধান থিম। তারপরে দেখো দেয়া আছে হচ্ছে রেজিলিয়ান, রেজিলিয়ান অফ মেমোরি। রেজিলিয়ান্স মানে কি? স্মৃতির স্থায়িত্ব এবং শক্তি। বাইরের পরিবেশ মানুষের শরীরকে বন্দি করতে পারলেও মনকে পারে না। তবে স্মৃতি ও স্বপ্নই তাকে এই সম্পূর্ণ অচেনা এবং বৈরী সংস্কৃতির মাঝে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করে। স্যাম্বলগুলো কি কি? স্নোফ্লক্স, হোয়াইট স্নো অর্থাৎ তুষারকণা বা সাদা বরফ, ব্যারেট এবং লিফলেস, ঠিক আছে, ক্রিজ, পত্রহীন ন্যাড়া গাছপালা। এটা কি দেখানো হয়েছে? তোমার হচ্ছে পাতাবিহীন এবং গাছগুলো পরদেশের একঘেয়েমি, নির্জীবতা এবং কবির মনের ভেতরে তীব্র মানসিক শূন্যতার সাম্রাজ্য। ড্রিমিং বা দ্য ড্রিম, অর্থাৎ স্বপ্ন হলো পরবাস এবং স্বদেশের মধ্যকার একটি মানসিক সেতু। এটি প্রমাণ করে যে কবি মানসিকভাবে পশ্চিমা সংস্কৃতির কাছে আত্মসমর্পণ করেননি। তারপরে দেখো ম্যানগ্রোভ বা আফ্রিকান সার, এগুলো জীবন শক্তি, চিরসবুজ প্রকৃতি এবং কবির নিজের সংস্কৃতির গভীর এবং মজবুত শিকড়ের প্রতীক, যা শীত শত বরপুরে নিচেও টিকে থাকে। আচ্ছা, এখন আমরা কিছু ফরম্যাট, মানে আমি জাস্ট আইডিয়া দিব, এখানে সলভ করবো না প্রশ্নগুলা, কিন্তু কি প্রশ্ন আছে, কিভাবে অ্যান্সার করবো, মেইন অ্যান্সার কি, এই তিনটা বিষয় আমি ক্লিয়ার করে দেবো তোমাদেরকে। বুঝছো? আচ্ছা, চলো আমরা এখন পড়ি। এখানে দেখো ফার্স্টে দেওয়া আছে সেট ওয়ানে কালচারাল কনফ্লিক্ট এবং সিটিং। প্রশ্নে দেখো কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে কবিতার বক্তা শারীরিকভাবে কোথায় অবস্থান করছেন, হোয়ার ইজ দ্য স্পিকার ফিজিক্যালি লোকেটেড ইন দ্য পয়েন্ট, সেটি বলতে হবে। যেহেতু এখানে 2 মার্ক, অর্থাৎ তুমি অ্যাটলিস্ট এটাকে ডেড পেজ তো লিখতেই হবে। যদি ডেড পেজ না পারো, এক পেজ গোছানো ভাবে লিখবা 3 পার্টে। একটা সুন্দর ইন্ট্রো দিবা, মেইন বডি দিবা, দেন 2 লাইনে ইন্ট্রোটা দিবা 2 থেকে 2 লাইন বা 2.5 লাইন, বড় তো 3 লাইন। তারপরে হচ্ছে বডিটায় 5-6 লাইন দিবা, 5-6 বা 7। আর হচ্ছে তোমার কনক্লুশনে দিবা হচ্ছে 2 লাইন। আচ্ছা, 2 লাইন বলতে এরকম, ওয়েট, 2টা সেন্টেন্স ধরো। ইন্ট্রো দিবা, এই যে আমি একটু দেখাইছি। এটা হচ্ছে খাতা, হ্যাঁ, এখান থেকে হচ্ছে মার্জিন, এটা আমাদের এই যে উপরে এটা মার্জিন ধরে নাও, এটা মার্জিন। তো তুমি হচ্ছে সেট 1 লিখতেছো, 1 নাম্বার অ্যান্সার। এটা তাহলে কি করবা? এখান থেকে তুমি ইন্ট্রো শুরু করলা, কয় পেজ বলো? এখানে হচ্ছে ধরো এটা ইন্ট্রো হইলো, হ্যাঁ। তারপরে এখানে বডি লিখবা, বডি ধরো এখানে 5, এই যে এইভাবে 6টা বা 7টায় মেইন দিবা। তারপর টু সাম আপে সুন্দর করে আবার একটা স্পেস দিবা। এখানে ইন্ট্রো লেখার পর যে তুমি একটা ইয়া দিছো, মোটামুটি এখানে একটা ফাঁকা জায়গা ভালোই দিবা, যেন টিচার বুঝতে পারে। শেষে 2 লাইনে একটা কনক্লুশন দেবা, 2 বা এরকম। ঠিক আছে? তাহলে সবার থেকে তিনি বসে ফাইলটা দিলাম, হ্যাঁ। দেখো সৃষ্টি করছেন তা ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ আইসোলেশন,
আমাদের দ্রুত আগাতে হবে। এটা 3 মার্ক, মানে 1.5 থেকে 2 পৃষ্ঠা লিখতে হবে। ঠিক আছে, 2 পৃষ্ঠা লিখলে বেস্ট হবে। আর যদি টাইম ম্যানেজ করতে না পারো 1.5 পৃষ্ঠা লিখতেই হবে। ইন্ট্রো, মেইন বডি, তারপর হচ্ছে কনক্লুশন, মানে শেষে 2 লাইন লিখতে হবে, 2-2.5 লাইনে শেষ করে দিতে হবে। আচ্ছা, তুষারপাতের চিত্রকল্প, তাই না? কবি ধীরে ধীরে ঝরে পড়া তুষারকে এমন ভাবে বর্ণনা করেছেন যা চারপাশে নিস্তব্ধ এবং প্রাণহীন করে তোলে। সাদা বড় পুরো পৃথিবীকে ঢেকে দেয় এবং সবকিছু বিচ্ছিন্ন মনে হয়। এই নিস্তব্ধ পরিবেশ বক্তার একাকিত্ব এবং মানসিক শূন্যতার প্রতীক। বিদেশের ঠান্ডা প্রকৃতি তার নিজের দেশের উষ্ণতা থেকে বিচ্ছিন্নতার অনুভূতি আরো গভীর করে তোলে। ডিসকাস করতে বলছে, আচ্ছা দেখে নিও। এটা 5 মার্ক, মানে তোমাকে মিনিমাম 5 পেজ লিখতে হবে, বা 4.5 পেজ খুব গোছানো করে লিখতেই হবে। 4.5 পেজ 5 পেজ লিখতেই হবে। ইন্ট্রো দিবা, মেইন বডিতে সুন্দর প্যারা করে 3টা বা 4টা প্যারা দিবা, তারপর কনক্লুশন দিবা। ঠিক আছে? চাইলে কোটেশনও ইউজ করতে পারো। পশ্চিমার ঠান্ডা পরিবেশ এবং কোটেশন বোঝো? কবিতা থেকে সরাসরি লাইন নেয়াকে কোটেশন বলে। আচ্ছা, পশ্চিমা ঠান্ডা পরিবেশ এবং আফ্রিকান উষ্ণ সংস্কৃতির মধ্যে কিভাবে কবি কিভাবে তুলনা করেছে তা ব্যাখ্যা করতে হবে। একটু দেখে নিও, হ্যাঁ? তারপরে খেয়াল করো, সেট 2 এ প্রশ্ন আছে ইমেজারি এবং ড্রিম অ্যান্ড ফার। অর্থাৎ এখানে কি প্রশ্নে কি চেয়েছে, তুষারপাতের সময় বক্তা কি করেছে এটি বলতে হবে। দেখে নিবা, এই যে এগুলো একটু দেখে নিও, হ্যাঁ? আমি সুন্দর করে রেডি করে দিছি, তোমরা নোটটা পড়ে নিবা। আর এটা যেহেতু পেইড ব্যাচের ক্লাস, তোমরা শেয়ার করিও না, কারো কাছে শেয়ার করিও না, হ্যাঁ? আপুর ক্ষতি করিও না। দেখো, একটু দেখে নাও, এইভাবে ইয়া করে থেমে থেমে একটু দেখে নেবা। আর এগুলো নিয়ে আমি আবার একটা সুন্দর ক্লাস নিব শুধু প্রশ্নের। আমাদের কবিতা শেষ হয়ে গেল, 17টা কবিতা না? তো সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।